দর্শনের ষষ্ঠ অধ্যায়, দর্শনের ষষ্ঠ অধ্যায় কি নাম? পরিবেশ নীতিবিদ্যা। এর আগে 5টা অধ্যায় আমাদের হয়ে গেছে, ষষ্ঠ অধ্যায় বোঝানো কমপ্লিট, বোঝানোর ভিডিও দেওয়া আছে। পরিবেশ নীতিবিদ্যা চ্যাপ্টারটার নাম কি? পরিবেশ নীতিবিদ্যা। মানে বুঝতে হবে নীতিবিদ্যা মানে আমরা জানি এথিক্স কি, নীতিবিদ্যা মানে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এটা আমাদের কে শেখায়? নীতিবিদ্যা। আর পরিবেশ কি করে? পরিবেশ হচ্ছে আমাদের যে এই যে চারিদিকের গাছপালা নদী নালা থেকে শুরু করে জীবজন্তু যা কিছু আছে সবকিছু নিয়ে পরিবেশ। তাহলে পরিবেশ নীতিবিদ্যা কি আলোচনা করে? এই যে পরিবেশের জন্য কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এটা আমরা জানবো এই টপিকে। বুঝতে পেরেছো? তাহলে পরিবেশ নীতিবিদ্যা কি আলোচনা হচ্ছে? পরিবেশ নীতিবিদ্যা। আগের দিন আমরা সম্পূর্ণ বুঝতে পেরে গেছি পরিবেশ নীতিবিদ্যা কি। আজকে আমরা কি করব? প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো করার পরে তোমাদের আমি এক্সাম নেব, তাই এখনই সঙ্গে সঙ্গে এক্সাম হবে, তাই ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখো যে কি পরিবেশ নীতিবিদ্যার প্রশ্ন। প্রথম দেখো, রেসপেক্ট ফর নেচার, গ্রন্থের লেখককে পল টেলর। মুখস্থ এখানেই করো, রেসপেক্ট ফর নেচার কে? এটা গ্রন্থের লেখককে পল টেলর, ঠিক আছে। দ্বিতীয়, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাও। তোমাদের এরপরে আস্তে আস্তে এই যে শেষ করে নিয়ে আমি এরকম অনেক প্রশ্ন করাবো, মানে শুধুমাত্র এমসিকিউ আসবে না, একটা সিঙ্গেল কোশ্চেন তার 4টে অপশন, মানে এরকম টাইপের কোশ্চেন খালি আসবে না, এগুলোতে এক্সট্রা দেওয়া হয়েছে, যাই হোক প্রিন্টিং মিস্টেক। এই সিঙ্গেল টাইপের প্রশ্ন আসবে না, কি আসবে? এরকম স্তম্ভ মেলাও আসবে। তারপরে কি হবে? কারণ, একটা কারণ আর কার্য, মানে দুটোই দেবে, এরকম দুটো কোশ্চেন, বিবৃতিমূলক কোশ্চেন আসবে, ঠিক আছে। তারপরে গিয়ে স্তম্ভ মেলাও তো এখানে আছে, শূন্যস্থান পূরণ আসবে, এরকম ভাবে বিভিন্ন টাইপের কোশ্চেন আসবে। তাই কোশ্চেন টাইপ গুলো বুঝে নাও। কেউ কারোর সাথে, আমি বারবার বলছি, কেউ কারোর সাথে কথা বলো না, অসুবিধা হচ্ছে কিন্তু আমার। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ, কিরকম কোশ্চেনটা দেখো। ক্রিস্টোফার স্টোন, এই নামগুলোর সাথে আগের দিনে পড়িয়েছি। যখনই স্তম্ভ মেলাও প্রশ্ন হবে, তোমাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সবসময় দেবে কমন কোনটা। এই 4টে নামের মধ্যে কমন কোনটা আগের দিন পড়িয়েছি, মনে আছে? আর্নেনেস আর আলদো লিওপোল্ড, এই দুজনকে আমরা জানি। আর্নেনেস এইখানের মধ্যে কোনটা হতে পারে? আর্নেনেস এখানের মধ্যে কোনটা হতে পারে? তোমাদের আগের দিন বলেছি আর্নেনেস কোনটা হতে পারে? গভীর ও অগভীর। গভীর বাস্তুবিদ্যার জনক হচ্ছে আর্নেনেস। তাহলে আর্নেনেস মানে খটা কার সাথে যাচ্ছে? ক্ষয়ের দুই হলো। আর একটা কি আছে? আলদো লিওপোল্ড, এখানের মধ্যে কোনটা? ভূমি নীতিবিদ্যা প্রবর্তক হচ্ছে আলদো লিওপোল্ড। তাহলে গ 1, তাহলে খ 2 আর গ 1, খ 2, দেখো খ 2 আর গ 1, আর কোনোটাতে নেই। দেখো আনসার আছে কিন্তু বুঝে নাও কিরকম ভাবে করতে হবে, বুঝে নাও, আমি বোঝাচ্ছি। খ 2 আর গ 1, একটা তো আছে, বাকিগুলোতে নেই, মানে 4টে আমাকে মেলাতে হচ্ছে না। কটা মেলাচ্ছি? 2টো মেলালেই হয়ে যাচ্ছে, বা 3টে মেলালেও হয়ে যাবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটাই যে মেলাতে হবে এরকম কোনো কথা নেই, এরকম ভাবে হয় ম্যাক্সিমাম, এটাই প্রসেস, খুব সহজে পেয়ে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? যেটা কমন সেটা আগে দেখবে, তাহলে গিয়ে কি হয়ে গেল। তারপর হচ্ছে ক্রিস্টোফার স্টোন হচ্ছে উদ্ভিদের নৈতিক মর্যাদার কথা বলেছে। আর জোয়েল ফুগুরবো কি বলেছে? এই পশু পাখির নৈতিক মর্যাদাকে স্বীকার করেছে। এই 4টে হচ্ছে তোমাদের মনে রেখে দিতে হবে, ঠিক আছে? তাহলে এরকম প্রশ্ন আসবে। এরপরে তাহলে অপশন সি হচ্ছে রাইট আনসার। কোনটা রাইট আনসার হবে? অপশন সি। এবারে দেখো 3 নম্বর, নিঃস্বার্থভাবে পরিবেশের প্রতি নৈতিকতা প্রদর্শনের কথা বলে কে? পরিবেশ নীতিবিদ্যা, একদম কমন, পরিবেশ নীতিবিদ্যা। তারপরে নিম্নোক্ত বাক্যগুলি সত্য মিথ্যার ভিত্তিতে সঠিক বিকল্পটি নির্ণয় করো। সঠিক বিকল্প কি? দেখো এই 3টের মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল, এটা আমাদের জানতে হবে। কি জানতে হবে? কোনটা ঠিক
কোনটা ভুল। পরিবেশ নীতিবিদ্যা প্রকৃতি ও পরিবেশের সংরক্ষণের কথা বলে, ঠিক তো? ঠিক। পরিবেশ নীতিবিদ্যা কৃপা হত্যা, আত্মহত্যা, মানবাধিকার প্রভৃতি নিয়ে আলোচনা করে। কৃপা হত্যা, আত্মহত্যা, পরিবেশ নিয়ে আলোচনা করবে কৃপা হত্যা, তাহলে এটা ভুল। তাহলে এ ঠিক, বি ভুল। সি দেখো, পিটার সিঙ্গার পরিবেশগত নীতিবিদ্যার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। ঠিক আছে, পিটার সিঙ্গার পরিবেশগত নীতিবিদ্যার উপর গুরুত্ব আলোচনা করেছে, এটা কি ঠিক হবে? পিটার সিঙ্গার পরিবেশ নীতিবিদ্যার উপর গুরুত্ব আলোচনা করেছিলেন, ঠিক। তাহলে গিয়ে অপশন এ হচ্ছে ঠিক, বি হচ্ছে ঠিক, সিটা কি হয়ে যাবে? এই এ হচ্ছে ঠিক আর সি হচ্ছে ঠিক, বিটা কি হয়ে যাবে? মিথ্যা। তাহলে অপশন এ আর সি কি সত্য, বি হচ্ছে মিথ্যা। আমি আবারও বলছি তোমাদের, এখানে জাস্ট প্রসেস দেখাচ্ছি যে কিভাবে কোন টাইপের কোশ্চেন আসতে পারে, মুখস্থ তোমরা এইভাবে করবে, ঠিক আছে। তারপরে গিয়ে 5 নম্বর, যে ব্যবহারিক নীতিবিজ্ঞানের সমগ্র প্রাণী জগৎ এবং সমগ্র জড়জগৎকে নৈতিক আলোচনার বিষয় রূপে স্বীকার করা হয় তাকে কি বলা হয়? বাস্তুকেন্দ্রিক নীতিবিদ্যা। তাহলে তোমাদেরকে কি বাস্তুকেন্দ্রিক নীতিবিদ্যা কাকে বলা হয়? যে ব্যবহারিক নীতিবিজ্ঞানে সমগ্র প্রাণী জগৎ এবং জড়জগৎকে নৈতিক আলোচনার বিষয় রূপে স্বীকার করা হয়। তাহলে বাস্তুবিদ্যা আমরা কি বলছি? যে প্রাণী জগৎ আর জড়জগৎ, এটা হচ্ছে বাস্তু, ঠিক আছে। বাস্তুতন্ত্র যখন পড়েছি কি বলেছি? সেই একদম প্রাথমিক খাদক, গৌণ খাদক, এরকম ভাবে পড়েছি না, কীট পতঙ্গ থেকে একটার পর একটা খেয়েই যাচ্ছে। তাহলে সমগ্র জীবজগৎকে নিয়ে হয় বাস্তুতন্ত্র, ঠিক আছে। অসুবিধা আছে? তারপরে যে নীতিবিজ্ঞানে প্রাণকেই নৈতিক মর্যাদার মানদণ্ড রূপে স্বীকার করে নেওয়া হয় সেটা হচ্ছে প্রাণকেন্দ্রিক নীতিবিদ্যা। তারপরে যে মতবাদে মানুষের স্বার্থের কথা চিন্তা করে বাস্তু সংরক্ষণের কথা বলা হয়, মানুষের স্বার্থ, দেখে মানুষের স্বার্থের জন্য আমরা কি করব? বাস্তুকে সংরক্ষণ করব। মানুষের স্বার্থ যদি না থাকতো তাহলে বাস্তু সংরক্ষণ করতাম না। তাহলে এটা কি? এটা হচ্ছে অগভীর বাস্তুবিদ্যা, অগভীর বাস্তুবিদ্যা। তারপরে দেশ অনুযায়ী মানুষের প্রকৃতি ও পরিবেশও আমাদের নৈতিক আলোচনার বিষয়। কি নীতিবিদ্যাটা? পরিবেশমূলক নীতিবিদ্যা। পরিবেশ নিয়ে আলোচনা করে পরিবেশমূলক নীতিবিদ্যা। দেখো এত সহজ কেন মনে হচ্ছে? এই কোশ্চেন গুলো নর্মালও আনসার দেওয়া যাবে। এই চ্যাপ্টার থেকে কটা? 5টা কোশ্চেন আসবে, 5টার মধ্যে একটা বা দুটো কে প্রবর্তক, কে বলেছে, এটা আসবে, বুঝে নাও। আর যে 3টে প্রশ্ন আসবে মানব কেন্দ্রিক আর অমানব কেন্দ্রিক থেকে, এই দুটো জিনিস, এটা থেকে একটা কোশ্চেন আসবেই। আর পরিবেশ থেকে কোশ্চেন আসবে, যে দুটো তোমরা পারবে, এরকমই সহজই মনে হবে। কেউ কথা বলো না। প্রকৃতিকে সংরক্ষণ করার নৈতিকতা কি? প্রকৃতিকে সংরক্ষণ করার নৈতিকতা প্রকৃতির প্রতি নৈতিকতা প্রদর্শন করা। এর প্রশ্ন করলেই মনে হবে সহজ। এর সাথে বি, মানব কেন্দ্রিক মতবাদ, এই 3টের মধ্যে কোনটা মানব কেন্দ্রিক মতবাদ? এটা দেখে বলছো কেন? কয়েকটা দুই আছে, দুই নয়। দেখো মানব কেন্দ্রিক মতবাদ কি বলছে? প্রকৃতি ও পরিবেশের প্রতি আমাদের নৈতিক কর্তব্য হলো পরোক্ষ, প্রত্যক্ষ নয়। মানব কেন্দ্রিক মতবাদটা এবার বোঝো। মানব কেন্দ্রিক মতবাদ দুভাগে ভাগ করা যায়, একটা মানব কেন্দ্রিক, একটা অমানব কেন্দ্রিক। মানব কেন্দ্রিক মতবাদ কি বলে? যে মানুষের জন্য পরিবেশকে আমরা রক্ষা করছি। পরিবেশ আছে কি জন্য? মানুষকে সেবা করার জন্য, বুঝে নাও। মানে মানুষের জন্যই পরিবেশকে সংরক্ষণ করতে হবে। এটা কি মতবাদ? মানব কেন্দ্রিক। পরিবেশের কোনো মূল্য নেই। পরিবেশ আছে কি জন্য? মানুষের জন্য। তাহলে পরিবেশকে আমরা কেন বাঁচিয়ে রাখবো? মানুষের জন্য। মানুষ অক্সিজেন পাবে না, মানুষ সংকটে পড়বে, সেই জন্য পরিবেশকে বাঁচিয়ে রাখবো। এটা হচ্ছে মানব কেন্দ্রিক। অমানব কেন্দ্রিক কোনটা? অমানব কেন্দ্রিক মানব কেন্দ্রিক আর অমানব কেন্দ্রিক। মানব কেন্দ্রিক মতবাদ কি? বোঝো জিনিসটা, দুটো থেকে কোশ্চেন আসবে। মানব কেন্দ্রিক মানে মানুষের জন্য প্রকৃতির সৃষ্টি হয়েছে, মানুষের সেবা করার জন্য। আমরা পরিবেশকে বলছে গাছ লাগাও, 1000টা গাছ লাগানোর কথা বলছি। গাছ কেন লাগাচ্ছি? তাহলে গাছ লাগলে অক্সিজেন পাওয়া যাবে, সেই জন্য মানুষ বেঁচে থাকবে। এটা মানব কেন্দ্রিক। যখনই অমানব কেন্দ্রিক বলবো তাহলে মানব কেন্দ্রিকটা আরো ভালো বুঝতে হবে। অমানব কেন্দ্রিক মানে বলছে পরিবেশ, পরিবেশকে বাঁচিয়ে রাখো পরিবেশের জন্য। একটা গাছের বেঁচে থাকার অধিকার রয়েছে, একটা গাছের
বেঁচে থাকার অধিকার রয়েছে, কারণ গাছেরও প্রাণ আছে। বুঝতে পেরেছো? একটা বাঘেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। বাঘটা বেঁচে থাকবে মানুষকে এন্টারটেন করার জন্য, এটা নয়। বুঝতে পারছো কথাটা কি বললাম? অমানব কেন্দ্রিক মতবাদটা কি বলে? প্রত্যেকটা জীবের শতমূল্য রয়েছে। কি রয়েছে? প্রত্যেকটা জীবের শতমূল্য রয়েছে। দুটো মূল্য হয়, একটা শতমূল্য, একটা পরতমূল্য। শতমূল্য জিনিসটা কি? শতমূল্য জিনিসটা হচ্ছে পুরো নিজস্ব মূল্য, যাকে দেখছো তার নিজস্ব মূল্য। যদি একটা সাপ দেখো, একটা সাপকে দেখলে যদি আমরা মেরে দিই, বলছে কি জন্য মারছি? যাতে মানুষকে না কামড়াতে পারে, তাই তো? কিন্তু না, একটা সাপেরও বেঁচে থাকার অধিকার আছে। এই পৃথিবীটা সবার, মানুষেরও যেমন অংশীদারিত্ব আছে, তেমনি গাছ, পশু, জীব জন্তু সবার নিজস্ব শতমূল্য রয়েছে। নিজস্ব শতমূল্য মানে নিজস্ব, একদম যার ভ্যালু রয়েছে, নিজস্ব ভ্যালু। আর পরতমূল্য মানে পরের জন্য বেঁচে থাকা। এই যে আমাদের পোল্ট্রি ফার্মগুলো তৈরি হচ্ছে কি জন্য? মানুষ খাবে কেটে। বুঝতে পারছো? পরতমূল্য মানে মানুষের জন্য পরিবেশকে বাঁচিয়ে রাখা হয়েছে, মানুষের জন্য সবকিছু প্রোডাকশন করা হচ্ছে। কি? আরে ফার্মিং যে করছিস কিসের জন্য? মানুষের জন্য। মানুষ খাবে, মানুষ এই যে বুঝতে পারছিস কথা? তাহলে ওই পোল্ট্রি যে হচ্ছে পোল্ট্রি ফার্ম, তাহলে ওদের বেঁচে থাকার অধিকার নেই? আরে ওটাই তো বলছি, কথাটা কি বললাম? এই মতবাদ মানব কেন্দ্রিক আর অমানব কেন্দ্রিক মতবাদটা বোঝ। আমি যুক্তি তর্কের কথা বলছি না, ওটা তো বাস্তুতন্ত্র এখানে স্বীকার করেছে। বাস্তুতন্ত্রতে যারা, শুনে রাখো, এর একটা যুক্তি আছে। এই যে বলছে কেঁচো বা এদের ফার্মিং করা হয়, বা ওদেরকে আবার যে জন্তুরা খায় তাদের জন্য ফার্মিং করা হয়। এই যে বলছে, সব থেকে বড় কথা, মানুষ ছাড়া সব থেকে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবকে মানুষ। তাহলে মানুষ কি? মানুষের বুদ্ধি আছে। মানুষ কোন জিনিসটা আমি খেতে পারবো, কোন জিনিসটা খেতে পারবো না, এটা মানুষের কি বোঝার তাগিদ আছে। মানুষ যদি ওই পোল্ট্রি, মুরগি বা এই যে খাসি যেগুলোকে বলা হচ্ছে, বা অনেক মাংস আছে জন্তু জানোয়ারের খায়, হরিণের খায়, বা যে কোনো প্রকারের, তা মাংস যে এই যে পশুদের খাচ্ছে, এটা ছাড়া কি মানুষ বেঁচে থাকতে পারবে না? ব্যাপারটা বুঝে নাও। ক্লিয়ার হচ্ছে কথাটা? আর আমরা যে সমস্ত এক্সাম্পল গুলো পশুদের দিচ্ছি, পশুরা কিন্তু কিছু বুঝবেই না। যেটা সামনে পাবে সেটা খাবে, মানে ওদের যেটা খাদ্য, ছোটবেলা থেকে যেটা খেয়েছে সেটাই খাবে, ওদেরকে যেটা খাওয়ানো হয়েছে। কিন্তু মানুষ তো আর পশুরা একটা বাস্তুতন্ত্রের মধ্যে থাকে। তাই মানুষের সাথে মানুষ চয়েস আছে, মানুষের কাছে কি আছে? চয়েস আছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি আছে। তাই মানুষ নির্বাচন করতে পারবে কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত নয়। পশুরা সেটা করতে পারবে না। তাই ভাবো, মানব কেন্দ্রিক আর অমানব কেন্দ্রিক মতবাদ। আমি যেটা তোমাদের সিলেবাস আছে, কি মানব কেন্দ্রিক মতবাদ আর অমানব কেন্দ্রিক। মানব কেন্দ্রিক মতবাদ কি বলছে? যে মানুষের জন্য পরিবেশ। সোজা কথা, আরো ভালো মতো বুঝতে হবে। মানুষ, ধরো 1000টা গাছ আছে, 1000টা গাছ কেটে একটা হাসপাতাল বানানো হবে। এটা মানব কেন্দ্রিক মতবাদীরা কি বলবে? যে হ্যাঁ, বানানো ঠিক। কারণ কি? হাসপাতাল হলে মানুষের ওখানে রোগ সারবে। বুঝতে পেরেছ? এটা মানব কেন্দ্রিক মতবাদ বলে ঠিক। কিন্তু অমানব কেন্দ্রিক মতবাদ বলবে না, 1000টা গাছের বেঁচে থাকার অধিকার আছে। আবার বলবে না, মানুষ কি বলবে? 1000টা গাছ কেটো না, আন্দোলন করছে। গাছ কেটো না কেন? গাছ থেকে অক্সিজেন পাই, গাছ কেটে দিলে অক্সিজেন কমে যাবে, কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে। সেটাও কি মতবাদ হয়ে গেল? সেটাও কিন্তু মানব কেন্দ্রিক। কারণ কি? মানুষের জন্য বলছে। কিন্তু অমানব কেন্দ্রিক এটা বলছে না। অমানব কেন্দ্রিক কি বলছে? বলছে মানুষের জন্য না, গাছের নিজস্ব শতমূল্য রয়েছে, গাছের নিজস্ব শতমূল্য রয়েছে। অমানব কেন্দ্রিক মতবাদীরা, যে গাছের বেঁচে থাকার অধিকার রয়েছে, প্রত্যেকটা জন্তু জানোয়ারের, যত জন্তু পশুরা আছে সবার বেঁচে থাকার অধিকার রয়েছে, তাদের নিজস্ব শতমূল্য রয়েছে। বুঝতে পেরেছ? তাদের নিজস্ব শতমূল্য রয়েছে। পরতমূল্য মানে কি? পরের জন্য বেঁচে থাকা। বুঝতে পেরেছ কি বললাম? কি বলছিস? এটা মতবাদ। কাউকে বোঝো, আমি যে জিনিসটা বলতে চাইছি এটা নিয়ে কোশ্চেন
যেরকম ভাবে কোশ্চেন করছো, আমি বলছি না কেউ ল করেনি, কোনো রুলস নেই, বলছি এই মতবাদীদের এটা বক্তব্য যে মানুষকে, এটা পরিবেশ নীতিবিদরা কি করে, মানুষকে সচেতনতা আনার জন্য। তো এরা বলেছে ওদেরও শতমূল্য রয়েছে। আমার, তোর কি মনে হয় একটা মানুষের বেঁচে থাকার, একটা গাছের বেঁচে থাকার অধিকার নেই? তাহলে ওই কথাটা না বুঝে অ্যাঙ্গেলটা অন্যদিকে ঘোরাস না, যেটা বলতে চাইছি সেটা বোঝ। নর্মাল বিষয় আমি বলছি, কি বলছি, মানব কেন্দ্রিক মতবাদ, অমানব কেন্দ্রিক মতবাদ। মানব কেন্দ্রিক মতবাদীরা কি বলছে, যে মানুষের জন্য পরিবেশ আছে। আর অমানব কেন্দ্রিক মতবাদীরা কি বলছে, যে পরিবেশ পরিবেশের জন্যই আছে, পরিবেশের নিজস্ব শতমূল্য রয়েছে। বোঝাতে পারলাম? দুটো ক্লিয়ার হচ্ছে? ব্যাস, এইবার দেখো মানব কেন্দ্রিক মতবাদ, এই তিনটের মধ্যে দেখো সমগ্র প্রাণী জগৎ এবং সমগ্র জড়জগৎ নৈতিক আলোচনার বিষয়। সমগ্র প্রাণী জগৎ আর সমগ্র জড়জগৎ কি নৈতিক আলোচনার বিষয়। প্রকৃতি ও পরিবেশের প্রতি আমাদের নৈতিক কর্তব্য হলো পরোক্ষ। মানব কেন্দ্রিক মতবাদ কি বলছে, প্রকৃতি ও পরিবেশের আমাদের নৈতিক কর্তব্য কি পরোক্ষ। পরিবেশের প্রতি আমাদের নৈতিক কর্তব্য কি পরোক্ষ, প্রত্যক্ষ না। পরিবেশ কাদের জন্য বেঁচে রয়েছে, আমাদের জন্য। এটা কি মতবাদ, মানব কেন্দ্রিক। তাহলে কি হয়ে গেল, এক ক কি হয়ে যাবে, দুই, ক দুই। তারপরে দেখো অমানব কেন্দ্রিক মতবাদ কি, পরিবেশের প্রতি স্বার্থ শূন্য ভাবে নৈতিকতা প্রদর্শন করা উচিত। পরিবেশের প্রতি কি, নিজের স্বার্থ দেখলে হবে না, পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে পরিবেশের জন্য। এটা কি মতবাদ হয়ে গেল, এটা হচ্ছে অমানব কেন্দ্রিক মতবাদ। খ হচ্ছে এক। আর লাস্ট হচ্ছে বাস্তু কেন্দ্রিক নীতিবিদ্যা কি, সমগ্র প্রাণী জগৎ এবং সমগ্র জড়জগৎ নৈতিক আলোচনার বিষয়। ঠিক আছে, বুঝতে পারলাম তিনটে মতবাদ। এইখানে তিনটে মতবাদ, এইটুকুই চ্যাপ্টারে বিশেষ কিছু নেই। এইবারে প্রবক্তা ওদের নামগুলো মনে রাখতে হবে, কার কি বই লিখেছে এগুলো মনে রাখতে হবে। এইবারে এসে 11, গভীর ও অগভীর বাস্তুবিদ্যার পার্থক্য। আচ্ছা, মানব কেন্দ্রিক অমানব কেন্দ্রিক নিয়ে কারো কোনো ডাউট আছে? কোশ্চেন আসলে বুঝতে পেরেছিস তো? এরকম ভাবেই অপশন দেবে, কিন্তু এর হাজারো কোশ্চেন মুখস্থ করে না, কোনো লাভ নেই। যদি বুঝে যাস থট, তাহলে একদম ইজি। 5টা কোশ্চেন আসবে, 5টা কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেন একদম ইজি পরিবেশ নীতিবিদ্যা থেকে, অপশন দেখেই বুঝতে পেরে যাবে। ক্লিয়ার হচ্ছে? গভীর ও অগভীর বাস্তুবিদ্যা পার্থক্য কে করেছে? আর্নেনেস। কারণ গভীর বাস্তুবিদ্যা আমরা কি জানি, গভীর বাস্তুবিদ্যার জনককে, প্রবর্তককে আর্নেনেস। আর ভূমি নীতিবিদ্যার জনককে, প্রবর্তক, সেটা হচ্ছে লিওপোল্ড, আল্ডো লিওপোল্ড। এই দুটো আগের দিন আমি বলে দিয়েছি। তাহলে গভীর ও অগভীর বাস্তুবিদ্যা পার্থক্য কে করে? আর্নেনেস। ঠিক আছে। তারপরে জল, বায়ু, মাটি, পাহাড় প্রভৃতি উপাদান জীব পরিমণ্ডলের বাইরে যে পরিবেশ গঠন করে তাকে কি বলে? ভৌত পরিবেশ। ছোটবেলা থেকে এগুলো জানা। এবারে বলছে দেখো, কে বলেন তুমি শুধু জড় মৃত্তিকা নয়, এ হলো এক প্রবাহমান শক্তির উৎস। কে বলে? আল্ডো লিওপোল্ড। তারপরে কে বলেন মানুষের ন্যায় পশু পক্ষীরও জীবনকে উপভোগ করার বাসনা আছে এবং বেঁচে থাকার স্পৃহা আছে। কে বলে? যেটা পিটার সিঙ্গার। কে বলে? যে পিটার সিঙ্গার। এইগুলো মুখস্থ রাখতে হবে, এছাড়া কোনো অপশন নেই। প্রাণী কেন্দ্রিক নীতিবিজ্ঞানের প্রধান প্রবক্তাকে আলবার্ট সুইটজার। আলবার্ট সুইটজার পরিবেশের অন্তর্গত জড় ও সজীব উপাদানগুলির যে পারস্পরিক নির্ভরতার সম্পর্ক তাকে কি বলে? বাস্তু সংগতি বা বাস্তুতন্ত্র বা বাস্তু সংস্থান। পরিবেশ নীতিবিদ্যা কটি প্রকার রয়েছে? 3টি। তারপরে যে মতবাদে প্রকৃতির কোনো একটি বিশেষ অংশকে সংরক্ষণ না করে বস্তুর সর্বাত্মক সংরক্ষণের কথা বলা হয় তাকে কি বলা হয়? তাকে গভীর বাস্তুবিদ্যা। এই প্রশ্নগুলোই একটু পরে দেব করতে। যারা এদিক ওদিক ভাবছিস যে একটু পরেই আমি এই প্রশ্নগুলো দেব, সেম এই প্রশ্নগুলোই দেব করতে। শুধু এই হলুদ এই ব্যাপারগুলো থাকবে না, হাইলাইট করা থাকবে না, এই কোশ্চেনটাই আমি দেবো। বুঝতে পেরেছ কি বললাম? আগে পড়িয়ে নিচ্ছি, ওই জন্য কথা বলবে না। ঠিক আছে, দরকার নেই, আনসার থাকলেই হলো। যে নৈতিক দৃষ্টিভঙ্গিতে শুধু মানুষকে পরিবেশ ও প্রকৃতির কেন্দ্রবিন্দু হিসেবে স্বীকার করে, তার স্বার্থের কথায় বিশেষভাবে চিন্তা করা হয়, তাকে কি বলা হয়? মানব কেন্দ্রিক। মানব কেন্দ্রিক মতবাদে মানুষের স্বার্থের কথাই চিন্তা করা হয়। যে মতবাদ অনুসারে মানুষের নিজের স্বার্থের জন্যই পরিবেশের প্রতি নৈতিকতা প্রদর্শন করা উচিত তাকে কি বলে? তাকে বলা হয় মানব কেন্দ্রিক
নৈতিক মতবাদ। অগভীর বাস্তুকেন্দ্রিক মতবাদে কিসের স্বার্থ রক্ষার জন্য বস্তুর সংরক্ষণের কথা বলা হয়েছে? কার? মানুষের। মানুষের স্বার্থ। কে উদ্ভিদের নৈতিক মর্যাদার কথা বলেছেন? ক্রিস্টোফার স্টোন। তারপরে কে পশু পক্ষীর নৈতিক মর্যাদাকে অধিকারের পর্যায়ভুক্ত করেছেন? জোয়েল ফনুপর। তারপরে যে মতবাদ অনুসারে মানুষ এবং প্রকৃতি বা পরিবেশ সমান এবং সকলের স্বার্থই সমান তাকে কি বলা হয়? অমানব কেন্দ্রিক বা অনৃকেন্দ্রিক। এই যে নৃকেন্দ্রিক আর অনৃকেন্দ্রিক মতবাদ, এটাও গোলাস না কিন্তু। নৃকেন্দ্রিক মানে মানব কেন্দ্রিক, আর অনৃকেন্দ্রিক মানে সেটা হচ্ছে অমানব কেন্দ্রিক। বুঝতে পেরেছো কি বললাম? কথা এটা যেন গুলিয়ে ফেলো না, তাহলেই হবে। বাস্তুবিদ্যাকে কে প্রথম নৈতিকতার সঙ্গে যুক্ত করেছে? আলদো লিওপোল্ড। পরিবেশ নীতিবিদ্যা তিনটি প্রকার হলো উদারনৈতিক সম্প্রসারণ, পরিবেশগত সম্প্রসারণ আর একটা সংরক্ষণ নীতিশাস্ত্র। তাহলে পরিবেশ নীতিবিদ্যার ক প্রকার? 3 প্রকার। কি কি? উদারনৈতিক সম্প্রসারণ, তারপরে পরিবেশগত সম্প্রসারণ আর সংরক্ষণ নীতিশাস্ত্র। মনে থাকে জানো। এবারে বিবৃতি দেখো, এই টাইপের কোশ্চেন আসবে। বিবৃতি, বিবৃতি কি? গভীর বা এ কি বলেছে? এ কি বলেছে? গভীর বাস্তুবিদ্যাকে সর্বাত্মক বাস্তুবিদ্যা রূপে অভিহিত করা হয়। কারণ বিবৃতি যেটা এ লেখা থাকবে তার কারণ হচ্ছে নিচেরটা। যদি ভুল হয় সেটা ভুল হবে, কিন্তু তার কারণ হচ্ছে নিচেরটা। ঠিক আছে? এবার এ কি? গভীর বাস্তুবিদ্যাকে সর্বাত্মক বাস্তুবিদ্যা রূপে অভিহিত করা হয়। কারণ কি? গভীর বাস্তুবিদ্যার ক্ষেত্রে বিবৃতি দিয়ে কি দিচ্ছে? কারণ। কারণ কি? গভীর বাস্তুবিদ্যার ক্ষেত্রে স্বার্থের কোনো ব্যাপার নেই। স্বার্থের কোনো ব্যাপার নেই, আছে শুধু প্রকৃতির সর্বাত্মক মঙ্গল চিন্তা। তাহলে এর কারণ তো বি। বুঝতে পারছো তো? তাহলে দুটোই ঠিক। এখানে দুটোই ঠিক হলে এখানে কি বলেছি? এ বি উভয় সত্য। যদি এ ঠিক হতো, বি এর কারণ নয়, তাহলে ওটা লেখা থাকতো। ঠিক আছে? অপশন গুলো ওরকমই দেওয়া আছে। ক্লিয়ার হচ্ছে? এইবারে কে বলেন প্রাণী জগতের মতো উদ্ভিদ জগৎ আমাদের পরিবেশ রচনায় সমান অংশীদার? ক্রিস্টোফার স্টোন। তারপরে কোন মতবাদ অনুসারে যা কিছু প্রাণবান যথা পশু পক্ষী উদ্ভিদ এবং জড়জগৎ যথা পাহাড় পর্বত নদী অরণ্য প্রভৃতি সবকিছুকে মানুষের ন্যায় সমান মূল্যবান? কোন মতবাদ? অমানব কেন্দ্রিক বা অনৃকেন্দ্রিক। ঠিক আছে? পশু পাখি মানুষ বৃক্ষ প্রভৃতি জীবসমূহ সম্মিলিতভাবে যে পরিবেশ গঠন করে তাকে কি বলা হয়? জৈব পরিবেশ। তারপরে বিবৃতি, পরিবেশ নীতিবিদ্যা প্রকৃতিকে সংরক্ষণের কথা বলে। পরিবেশকে কি করে? সংরক্ষণের কথা বলে। কারণ প্রকৃতি ধ্বংস হলে মানুষের অস্তিত্ব বিপন্ন হবে। কারণ কি? পরিবেশ ধ্বংস হলে মানুষের, এটা কি সঠিক কারণ? পরিবেশকে কি জন্য সংরক্ষণ করা উচিত? প্রকৃতিকে মানুষের জন্য। এটা কে বলেছে? এইটা তো মানব কেন্দ্রিক মতবাদীরা বলেছে। তাহলে এটা কি ওভারঅল ঠিক? পরিবেশকে তো পরিবেশের জন্যই বাঁচিয়ে রাখতে হবে। তাহলে এটা ঠিক, কিন্তু বিটা এর কারণ নয়। বিটা এর কোনটা? ওইটাই তো বলছি। এটা ঠিক, কিন্তু এর কারণ কখনোই বি নয়। দেখো লেখা আছে এ সত্য, কিন্তু বি এর সঠিক কারণ নয়। বুঝতে পেরেছো? অপশন বোঝো। এরকম কিন্তু কোশ্চেন পরীক্ষা থাকবে, বিবৃতি থাকবে একটা কি দুটো। যদি না বুঝতে পারিস কেউ বুঝতে পারবি না। কিন্তু যেটা প্রথমে লেখা থাকবে সেটা হচ্ছে কি? বিবৃতি। তার কারণ দ্বিতীয়টা হচ্ছে নাকি সেটা দেখবে। সেটা ঠিক হতে পারে, কিন্তু এই কথাটা ঠিক কিন্তু আলাদাভাবে, যে প্রকৃতি ধ্বংস হলে মানুষের অস্তিত্ব তো বিপন্ন হবে, এটা তো ঠিক। কিন্তু এখানে বিবৃতি কি দেওয়া আছে? পরিবেশ নীতিবিদ্যা প্রকৃতিকে সংরক্ষণের কথা বলে। এটা তো পরিবেশ নীতিবিদ্যা প্রকৃতিকে কেন সংরক্ষণের কথা বলে? পরিবেশের জন্য। পরিবেশের জন্য, মানুষের জন্য না। কিন্তু বিবৃতির কারণটা কি দিচ্ছে? যে না, মানুষের ক্ষতি হয়ে যাবে, প্রকৃতি নষ্ট হলে মানুষের ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? তাই এখানে কি বলছে? এস ঠিক, কিন্তু এর কারণ বি, কিন্তু এর কারণ হিসেবে ঠিক নয়। ঠিক আছে? মানুষ এবং তার প্রাকৃতিক পরিবেশের নৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। মানুষ এবং তার প্রকৃতিকে প্রাকৃতিক পরিবেশের নৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে কি? পরিবেশমূলক নীতিবিদ্যা। ব্যাস এই কটা কোশ্চেন, এই 32টা কোশ্চেন তোমাদের। দেখো পরিবেশ নীতিবিদ্যার কোশ্চেন গুলো যদি আমার ভিডিওটা দেখিস,
ভালো করে বারবার দেখবি, বুঝে আনসার দিতে হবে। না বুঝতে পারলে মুখস্থ করে আনসার দেওয়া যাবে না, এটা মুখস্থ করার নেই। শুধু কয়েকটা প্রবর্তক মুখস্থ করে নিবি, ব্যাস। ঠিক আছে, 3-4টা নাম মুখস্থ করে নিতে হবে, এগুলোই ভালো করে দেখো যে এক্সাম দিতে পারো নাকি। আমি এটার এবার এক্সাম নেব।